সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউটার্ন একাডেমিক কেয়ারের পক্ষ থেকে পরিচালিত অনলাইন ক্লাসে আজকে সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের এই ক্লাস 9 এবং 10-এর ক্লাস 9 এবং 10-এর ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন নং 6 একটা ইম্পর্টেন্ট টপিক চেঞ্জিং সেন্টেন্স এই ব্যাপারে আলোচনা করবো আমাদের ক্লাসে। তো চেঞ্জিং সেন্টেন্সের এর মধ্যে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অনেক ক্লজ অনেক কিছু বোঝা লাগে মাঝে মধ্যে। তো আমরা ক্লজে বুঝতে যাব না, আমরা শুধুমাত্র সেন্টেন্স দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করব। সেন্টেন্স দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে কী লাগে সেটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে একটা সেন্টেন্স তৈরি করতে একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, আর একটা হচ্ছে অবজেক্ট লাগে। সেক্ষেত্রে ভার্বটা অক্সিলারি ভার্ব থাকতে পারে, মূল ভার্বও থাকতে পারে। তো আমাদের যেটা মাথায় রাখতে হবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে, সেটা হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে, দুই সেন্টেন্সে আমাদের দুইটি পরিপূর্ণ সেন্টেন্স থাকবে। পরিপূর্ণ সেন্টেন্স মানে হচ্ছে সেখানে একটা সাবজেক্ট, মূল ভার্ব, অক্সিলারি ভার্ব আর হচ্ছে অবজেক্ট। সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটা থাকতেও পারে, নাও থাকতে পারে। এইটা হচ্ছে একটা পরিপূর্ণ সেন্টেন্সের মেন ফর্মুলা। কম্পাউন্ড এবং কমপ্লেক্সে যে দুইটা পার্ট থাকবে সেন্টেন্সের, দুইটা পার্টই দুইটা পরিপূর্ণ সেন্টেন্স হবে। কিন্তু সিম্পলে যেটা হবে সেটা হচ্ছে একটা পরিপূর্ণ সেন্টেন্স থাকবে এবং আরেকটি একটা ফ্রেজ আকারে থাকবে জিনিসটা। এটা পরিপূর্ণ সেন্টেন্স বলা যাবে না। এটা আমরা পরবর্তী এক্সাম্পল দেখলে বুঝতে পারবো জিনিসটা। আর আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সগুলি করব, কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের অ্যান্ড, বাট, অর এই তিনটা কানেক্টর দিয়ে যখন আমরা সেন্টেন্সগুলি করব, সেন্টেন্সগুলো হচ্ছে অ্যান্ড, বাট, অর এই তিনটা কানেক্টর থাকলে তখন আমাদের কম্পাউন্ডে যে দুইটা পার্ট সেন্টেন্সে দুই পার্টের সাবজেক্ট ইউজ করার দরকার নেই, যে কোনো একটা পার্টে আমরা সাবজেক্ট ইউজ করব। আর এই টপিকটা অনেক বড়, কিন্তু আমরা চেষ্টা করব জিনিসটা খুব সহজভাবে করার জন্য। এখানে আমরা মূলত খুব কমায় আনলো নিম্নে 9টা নিয়ম পড়তে হবে। এই 9টা নিয়মই আজকে আমরা দেখব। এখন আমরা প্রথম নিয়মটিতে দেখতে পাচ্ছি সিম্পলের কি ওয়ার্ড দেওয়া আছে বিকজ অফ, আর কম্পাউন্ডের ওয়ার্ডটি দেওয়া হচ্ছে অ্যান্ড সো। আর কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা ওয়ার্ড দিব হচ্ছে অ্যাজ অথবা সিন্স অথবা বিকজ। অ্যাজ আর সিন্স অর্থ যেহেতু, আর বিকজ অর্থ কারণ। এখন আমরা সিম্পলের প্রথম এক্সাম্পলটি দেখি। এক্সাম্পল আছে হচ্ছে বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট গো টু স্কুল ইয়েস্টারডে। এখানে আমরা খেয়াল করলে দেখতে পারি যে এখানে একটা মাঝখানে কমা আছে। কমার প্রথম যে পার্টটি বিকজ অফ হিজ ইলনেস, এখানে কোনো অক্সিলারি বা মূল ভার্ব বলতে কিছু নাই। কিন্তু পরের যে পার্টটি হি কুড নট গো টু স্কুল ইয়েস্টারডে, এখানে কুড হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, গো হচ্ছে মূল ভার্ব। তাহলে দ্বিতীয় পার্টটিকে একটা পরিপূর্ণ সেন্টেন্স বলা যায়, কিন্তু প্রথম পার্টটিকে সেন্টেন্স বলা যায় না, কারণ এখানে সাবজেক্ট ভার্ব কিছুই ঠিক মতন নেই। এটা একটা ফ্রেজ বলতে পারি আমরা সিম্পলও প্রথম নিয়ে বলেছিলাম যে এখানে একটি পার্ট থাকবে পরিপূর্ণ সেন্টেন্স এবং অন্য পার্টটি থাকবে একটা ফ্রেজের মতন, তাই দেখতে পাচ্ছি আমরা। এখন আমাদের কাজ হবে যখন আমরা কম্পাউন্ড করব, আমাদের দুইটা পার্টি পরিপূর্ণ সেন্টেন্স লাগবে। তো দ্বিতীয় পার্ট তো পরিপূর্ণ সেন্টেন্স তৈরি করাই আছে, যেটা হচ্ছে হি কুড নট গো টু স্কুল ইয়েস্টারডে। এখন আমরা বুঝতে পারতেছি এখানে কম্পাউন্ডের ক্ষেত্রে কিওয়ার্ড হচ্ছে অ্যান্ড সো। অ্যান্ড সাধারণত একটা সেন্টেন্সের মাঝখানে বসে, আর দ্বিতীয় পার্ট সেন্টেন্স তৈরি করা আছে, তাহলে প্রথম পার্ট দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথম পার্ট সিম্পল আছে হচ্ছে বিকজ অফ হিজ ইলনেস। এখানে মেন অর্থ হচ্ছে সে তার অসুস্থতার জন্য স্কুলে যেতে পারেনি। তাহলে মূল কথা হচ্ছে সে অসুস্থ ছিল। এই কথাটা যদি আমরা ইংলিশে বলি সেটা কি হবে? কারণ হচ্ছে হি ওয়াজ ইল। ওয়াজ দেওয়ার কারণ হচ্ছে আমাদের পরের পার্টিতে কুড আছে, মানে হচ্ছে জিনিসটা পাস্ট টেন্সে। তাই আমরা হি ইজ ইল না লিখে লিখলাম হচ্ছে হি ওয়াজ ইল। তাহলে কম্পাউন্ডের লাইনটি দাঁড়ায় হচ্ছে হি ওয়াজ ইল অ্যান্ড সো হি কুড নট গো টু স্কুল ইয়েস্টারডে। আর কমপ্লেক্সের ক্ষেত্রে জিনিস হবে হচ্ছে আমাদের কাছে দুইটা পার্টি করা আছে, একটা হচ্ছে হি ওয়াজ ইল, আর একটা পার্ট হচ্ছে হি কুড নট গো টু স্কুল ইয়েস্টারডে। এখন আমার কাছে তিনটা ওয়ার্ড আছে কমপ্লেক্স করার ক্ষেত্রে। অ্যাজ ইউজ করা যায়, সিন্স ইউজ করা যায় অথবা বিকজ ইউজ করা যায়। আমরা জানিও যে অ্যাজ এবং সিন্স অর্থ হচ্ছে যেহেতু। যেহেতু সাধারণত সেন্টেন্সের প্রথমে বসে। যদি আমরা অ্যাজ অথবা সিন্স ইউজ করি তখন সেন্টেন্সটা হবে হচ্ছে, যদি অ্যাজ ইউজ করি অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট গো টু স্কুল ইয়েস্টারডে। এখানে এক্সাম্পলের মধ্যে সেই সেন্টেন্সটি দেওয়া। এখন আমরা দ্বিতীয় রুলটি দেখতে পাচ্ছি। এখানে সিম্পল সেন্টেন্সের কিওয়ার্ডটি হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট।
আর কম্পাউন্ডের কিওয়ার্ড হচ্ছে বাট, আর কমপ্লেক্সের ক্ষেত্রে কিওয়ার্ড দিতে হবে হচ্ছে দো অথবা অল দো। এখানে ইনস্পাইট অফ অথবা ডেসপাইটের অর্থ হচ্ছে সত্ত্বেও। সেক্ষেত্রে নিচের এক্সাম্পলের যে লাইনটি সেটি হচ্ছে ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ পোর। হিজ পভার্টি অর্থ হচ্ছে তার দারিদ্রতা, আর ইনস্পাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও, মানে হচ্ছে তার দারিদ্রতা সত্ত্বেও, মানে সে গরিব হওয়া সত্ত্বেও হি ইজ হ্যাপি, সে খুশি অথবা সুখী। এখন এই লাইনটিতে আমরা খেয়াল করে দেখতে পাই কমার পরবর্তী অংশটা হি ইজ হ্যাপি, এটা একটা সেন্টেন্স আছে, কিন্তু প্রথম অংশটা সেন্টেন্স তৈরি করা নাই। এখন আমাদের কম্পাউন্ড করতে হলে দুইটা পার্টি সেন্টেন্স লাগবে, সেক্ষেত্রে দ্বিতীয় পার্ট তো সেন্টেন্স তৈরি করাই আছে। প্রথম পার্ট সেন্টেন্স তৈরি করলে কি হয়, এটা যে সিম্পলভাবে আমরা বললে সেটা হচ্ছে এটা সে গরিব, তার মানে হচ্ছে হি ইজ পোর, এই লাইনটা আসে। এখন আমরা প্রথমেই বলেছিলাম যে কম্পাউন্ডের ক্ষেত্রে যদি কানেক্টর হিসাবে অ্যান্ড, বাট অথবা অর আসে, তখন দুইটা সাবজেক্ট মানে দুইটা পার্টে সাবজেক্ট দরকার নাই, যে কোনো একটা পার্টে সাবজেক্ট দিলেই হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পাউন্ডে একটা কানেক্টর হচ্ছে বাট, তার আমরা সাবজেক্ট শুধু প্রথমেই দিচ্ছি, পরে আর সাবজেক্ট দেওয়া হয়নি। তাহলে প্রথম পার্ট হচ্ছে হি ইজ পোর, তারপরে কানেক্টর হিসেবে বাট দিলাম, তারপরে হি ইজ হ্যাপি না লেখা শুধু হ্যাপি লিখলাম, কম্পাউন্ড শেষ। আর কমপ্লেক্সের ক্ষেত্রে কি হবে, এখানে দেওয়া আছে কিওয়ার্ড হচ্ছে দো অথবা অল দো। দো আর অল দো অর্থ হচ্ছে যদিও, তো যদিও ওয়ার্ডটা তো অবশ্যই সেন্টেন্সের শুরুতে বসবে, তাহলে লাইনটা দাঁড়ায় হচ্ছে দো হি ইজ পোর, তারপরে কমা দিয়ে হি ইজ হ্যাপি। এই হচ্ছে আমাদের দ্বিতীয় রুল। এখন আমরা তৃতীয় নিয়মটি দেখতে পাচ্ছি, যেখানে সিম্পল সেন্টেন্সের কিওয়ার্ড দেওয়া হচ্ছে বাই প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এখানে ভার্ব ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে হচ্ছে সাপোজ গো, এর সঙ্গে আইএনজি যুক্ত করলে হয় গোয়িং, তার মানে সেন্টেন্স হচ্ছে বাই প্লাস গোয়িং এরকম। আর কম্পাউন্ডের ক্ষেত্রে হবে হচ্ছে অ্যান্ড, আর কমপ্লেক্সের ক্ষেত্রে ইফ। এখন সিম্পলের সেন্টেন্সটি হচ্ছে বাই ট্রাইং হার্ড ইউ ক্যান সাকসিড। এখানে দেখাই যায় বাই প্লাস ট্রাই ছিল ভার্ব ওয়ান, তার সঙ্গে আইনজি যুক্ত করে ট্রাইং হয়েছে। তো এই সেন্টেন্সে খেয়াল করে দেখা যায় ইউ ক্যান সাকসিড, এটা হচ্ছে একটা পরিপূর্ণ সেন্টেন্স, কিন্তু প্রথম যে পার্টটি বাই ট্রাইং হার্ড এটা পরিপূর্ণ সেন্টেন্স হয়নি। কিন্তু যখন আমরা কম্পাউন্ড করবো আমাদের দুইটা সেন্টেন্সই পরিপূর্ণ হতে হবে, সেই ক্ষেত্রে দ্বিতীয় পার্টটা তো পরিপূর্ণ করাই আছে যে ইউ ক্যান সাকসিড, আর মাঝখানে বসবে অ্যান্ড। এখন প্রথম পার্টটিকে বানাতে হবে, তো এখানে ট্রাই হার্ড মানে কঠোর পরিশ্রম করতে চেষ্টা করতে কাকে বলা হয়েছে, ইউকে, মানে এখানে সাবজেক্ট হবে ইউ, তার মানে লাইনটা হয়ে হচ্ছে ইউ ট্রাই হার্ড। কিন্তু আমরা একটু সুন্দরভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স জানি যেখানে সাধারণত সাবজেক্ট হিসেবে ইউ থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সাবজেক্ট ইউ থাকলে ইউটাকে উঠিয়ে দিই, উঠিয়ে মূল অক্ষরে লেখা শুরু করি, তখন ইউ ট্রাই হার্ডের জায়গায় শুধু ট্রাই হার্ড লেখা যায় ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী। সেক্ষেত্রে লাইনটা দাঁড়ায় ট্রাই হার্ড অ্যান্ড ইউ ক্যান সাকসিড। আর যখন এটি ইফ দিয়ে হবে তখন তো সাবজেক্ট দুইটাই ইউজ করতে হবে, তখন ফার্স্ট ইফ বসলে ইফ মানে অর্থ যদি, তার মানে হচ্ছে ইফ ইউ ট্রাই হার্ড কমা ইউ ক্যান সাকসিড। এই ছিল হচ্ছে আমাদের তৃতীয় নিয়মটি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের চতুর্থ নিয়মটি, যেখানে সিম্পলের ক্ষেত্রে কিওয়ার্ড দেওয়া হচ্ছে উইদাউট প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। সেম আগের মতনই নিয়ম, ওইখানে ছিল বাই প্লাস ভার্ব ওয়ান আইএনজি, আর এখানে হচ্ছে বাইয়ের পরিবর্তে উইদাউট। আর এই ক্ষেত্রে কম্পাউন্ডের ক্ষেত্রে কিওয়ার্ড হবে হচ্ছে অর, আর কমপ্লেক্সের ক্ষেত্রে কিওয়ার্ড হবে হচ্ছে ইফ নট। ইফ নট মানে হচ্ছে ইফের যে পার্টটা থাকবে সেন্টেন্সে সেখানে নট মানে নেগেটিভ আনতে হবে সেন্টেন্সে, অথবা যদি ইফ নট ইউজ না করি সেক্ষেত্রে আমরা আনলেস ইউজ করতে পারবো। এখন সিম্পলের সেন্টেন্সটি দেখি আমরা, এখানে দেখা যাচ্ছে সেন্টেন্সটা আছে হচ্ছে উইদাউট ট্রাইং হার্ড ইউ ক্যান নট সাকসিড। এখানে উপরে নিয়মের সঙ্গে মিলে আমরা এখানে প্রথমে কী দেওয়া ছিল, প্রথমে উইদাউট বসবে, তারপরে ভার্বের আইএনজি বসবে, সেই হিসাব অনুযায়ী এখানে ট্রাইং বসছে। এখন এই জিনিসটা যখন আমরা কম্পাউন্ডে তখন অর বসবে, অর মানে হচ্ছে অথবা, এটা অবশ্যই সেন্টেন্সের মাঝখানে বসবে। তো দ্বিতীয় যে পার্টটা সিম্পলের সেটা হচ্ছে ইউ ক্যান নট সাকসিড, এটা সেন্টেন্স বানানো আছে, আর প্রথম পার্টটা সেন্টেন্স বানানো নাই। আমাদের কম্পাউন্ডে কি বলেছি আমরা, দুইটা পার্টই পরিপূর্ণ সেন্টেন্স, তাহলে প্রথম পার্টটা সেন্টেন্স বানাতে হবে। সেক্ষেত্রে সেন্টেন্সটা হয় হচ্ছে ইউ ট্রাই হার্ড। আবার সেই আগের নিয়ম অনুযায়ী আমরা এখানে যেহেতু সাবজেক্ট ইউ, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মতন জিনিসটা করবো, সেক্ষেত্রে ইউ বাদ শুধু বসবে ট্রাই হার্ড। তাহলে লাইনটা দাঁড়ায় হচ্ছে ট্রাই হার্ড, আর মাঝখানে কানেক্টর অর দিলাম,
আর লাস্ট হচ্ছে ইউ ক্যান নট সাকসিড। এখন আসি কমপ্লেক্সে। কমপ্লেক্সের ক্ষেত্রে আমাদের বলেছি আমরা এখানে প্রথমে কি দিতে হবে, ইফ নট। তাহলে আমরা সিম্পলের সঙ্গে যদি মিলাই, সিম্পলের লাইনটা ছিল উইদাউট ট্রাইং হার্ড ইউ ক্যান নট সাকসিড, তাহলে দ্বিতীয় পার্টটা সেন্টেন্স বানানো আছে, দ্বিতীয় পার্টটা কি, ইউ ক্যান নট সাকসিড। এটা চেঞ্জ করার কোনো দরকার নেই, প্রথম পার্টটাকে আমরা চেঞ্জ করবো। সেই ক্ষেত্রে ফার্স্টে ইফ দিয়ে শুরু করতে হবে। আর আমরা প্রথমে বলেছি কমপ্লেক্সে সেন্টেন্সের দুইটা পার্ট, কমার আগে একটা কমার পরে একটা, দুইটা পার্টই সাবজেক্ট থাকবে। তাহলে এখানে প্রথম যে পার্টটা সেটা হবে কি, ইফ ইউ দিলাম। এখন এখানে উল্লেখ করা আছে ইফের সঙ্গে নেগেটিভ কিছু থাকতে হবে, নট আনতে হবে। এখন লাইনটা তো প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে অক্সিলারি ভার্ব না থাকলে তখন নট আনার জন্য ডু অথবা ডাজ ইউজ করতে হয়। এখানে যেহেতু সাবজেক্ট ইউ, এই জন্য আমরা ডু ইউজ করে নট আনলাম। তাই লাইনটা হয়ে যাচ্ছে ইফ ইউ ডু নট ট্রাই হার্ড, কমা ইউ ক্যান নট সাকসিড। এভাবেও করা যায়। অথবা আমরা এখানে আরেকটা অবলিক দিয়ে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে ইফ নটের পরিবর্তে আনলেস ইউজ করা যাবে। আনলেস যদি ইউজ করি আমরা, সেক্ষেত্রে আমাদের নট আনার কোনো ঝামেলা নাই। সেক্ষেত্রে আমাদের এই ইফ ইউ ডু নট ট্রাই হার্ডের জায়গায় লিখতে হবে আনলেস ইউ ট্রাই হার্ড। তাহলে আমরা বলতে পারি যে ইফ নট যদি ইউজ করি তাহলে ইফ ইউ ডু নট ট্রাই হার্ড ইউ ক্যান নট সাকসিড। আর যদি আনলেস ইউজ করি তাহলে আনলেস ইউ ট্রাই হার্ড ইউ ক্যান নট সাকসিড। তার মানে বুঝতে পারছি আমরা ইফ নট ইউজ করা যায়, আনলেস ইউজ করা যায়। আনলেস যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের নট আনতে হবে না, লাইনটা যেভাবে আছে সেভাবে রাখলেই হবে। এই এখন আমরা আমাদের 5 নম্বর রুলসটা দেখছি, যেখানে সিম্পলের কিওয়ার্ড হচ্ছে টু ডট ডট টু, আর কম্পাউন্ডের ক্ষেত্রে কিওয়ার্ড হচ্ছে ভ্যারি ডট ডট অ্যান্ড সো। এরপরে ব্র্যাকেটে লেখা আছে ক্যান্ট অবলিক কুডন্ট। তার মানে হচ্ছে কম্পাউন্ডে যখন আমরা করবো এর দ্বিতীয় পার্ট, যে সেন্টেন্সের দ্বিতীয় পার্টটি, সেখানে অবশ্যই ক্যান নট অথবা কুড নট ওয়ার্ডটি ইউজ করতে হবে। এখন যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট। আর কমপ্লেক্সে আসলে কিওয়ার্ড হচ্ছে সো ডট ডট দ্যাট। আর এখানেও দ্বিতীয় পার্টে, সেন্টেন্সের দ্বিতীয় পার্টে ক্যান্ট অথবা কুডেন্ট টেন্স অনুযায়ী ইউজ করতে হবে। এখন আমরা এক্সাম্পলে চলে যাই। সিম্পল এক্সাম্পলটা আছে হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক। আমাদের মনে রাখতে হবে টু ডট ডট টু যে রুলসটা, এই রুলসে কোনো নট ইউজ করা না, কিন্তু লাইনটার অর্থ নেগেটিভ আসবে। এই লাইনে আমরা যদি বাংলা করি সেক্ষেত্রে হয় সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারছে না। এখানে নট নাই, কিন্তু তারপরেও অর্থ আসলে কি হাঁটতে পারছে না। এখন এই জিনিসটা যখন আমরা কি করব, কম্পাউন্ডে করবো, আমাদের দুইটা সেন্টেন্স লাগবে। কিন্তু সিম্পলে কি আছে, হি ইজ টু উইক টু ওয়াক। এখানে এই দ্বিতীয় যে টুটা, এটাকে মিডল পয়েন্ট ধরতে হবে। তার মানে প্রথম পার্টটা হচ্ছে হি ইজ টু উইক, এটা একটা সেন্টেন্স হয়, কিন্তু পরের যে পার্টটা শুধু ওয়াক, এটা সেন্টেন্স হয় না। এই পার্ট দিয়ে আমাদের একটা সেন্টেন্স বানাতে হবে। এখন আমরা যখন কম্পাউন্ডে যাব, কম্পাউন্ড করার সময় প্রথম পার্ট তো সেন্টেন্স করাই আছে, খালি চেঞ্জ করবো কি, হি ইজ টু উইকের জায়গায় হি ইজ ভেরি উইক। আর এই দ্বিতীয় টু এর জায়গায় বসলো অ্যান্ড সো। এখন অ্যান্ড সো লেখার পরে আমরা সাবজেক্ট বসবে, কারণ দ্বিতীয় পার্টে তো সেন্টেন্স বানাতে হবে। তাহলে সাবজেক্ট দিলাম হি, আর এরপরে এখন কি ক্যান নট নেই কুড নট, কোনটা দিব, অবশ্যই ক্যান নট, কারণ হচ্ছে এটি প্রেজেন্ট টেন্স। তাহলে লাইনটা দাঁড়ায় হচ্ছে হি ইজ ভেরি উইক অ্যান্ড সো হি ক্যান নট ওয়াক। কম্পাউন্ড হয়ে গেল। এখন আমাদের কাছে দুইটা সেন্টেন্স আছে, একটা হচ্ছে হি ইজ ভেরি উইক, আর একটা হচ্ছে হি ক্যান নট ওয়াক। এই জিনিসটা এখন আমরা কমপ্লেক্সে করবো। কমপ্লেক্সে কি করবো আমরা, কম্পাউন্ড আমরা সিম্পলে ছিল প্রথম টু ছিল টি ডাবল টু, এটার পরিবর্তে কমপ্লেক্সে দিয়েছিলাম ভ্যারি, আর এখন কম্পাউন্ডে দিব হচ্ছে সো। আর দ্বিতীয় যে টু ছিল সেটা কম্পাউন্ডে দিয়েছিলাম অ্যান্ড সো, আর কমপ্লেক্সে দিব দ্যাট। তার মানে লাইনটা হচ্ছে হি ইজ সো উইক দ্যাট, আবার সেই পরের পার্টটা সেন্টেন্স বানাতে হবে। সেক্ষেত্রে হি ক্যান নট ওয়াক, কুড নট দেয় নেই, কারণ হচ্ছে এখানে পাস্ট টেন্স নেই, এখানে প্রেজেন্ট টেন্স, এই জন্য এখানে হয়েছে হি ক্যান নট ওয়াক। এই হচ্ছে আমাদের পঞ্চম নিয়ম। এখন আমরা দেখবো আমাদের রুলসের 6 নম্বর রুল, সেটি হচ্ছে সিম্পলে আমাদের কিওয়ার্ড হবে হচ্ছে টু অথবা ইন অর্ডার টু। আর এটাই যখন আমরা কম্পাউন্ড করবো তখন কিওয়ার্ড হচ্ছে অ্যান্ড সো। আর কমপ্লেক্স করার সময় কিওয়ার্ড হবে হচ্ছে সো দ্যাট। কিন্তু কমপ্লেক্সে মাথায় রাখতে হবে আমরা বাকেটে লিখেছি কি ক্যান অথবা কুড, তার মানে কমপ্লেক্স সেন্টেন্সের দ্বিতীয় যে অংশটা সেই অংশে অবশ্যই ক্যান অথবা কুড যে কোনো একটা ওয়ার্ড বসবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান বসবে, পাস্ট টেন্স হলে কুড বসবে। এখন এক্সাম্পলে আসি আমরা। সিম্পল এক্সাম্পল দেওয়া আছে হচ্ছে
উই গো টু লাইব্রেরি টু রিড বুকস। আচ্ছা, এখানে আমরা খেয়াল করতে পারি সেন্টেন্সের দ্বিতীয় যে টু আছে সেটি হচ্ছে সেন্টেন্সের মেন পার্ট, মিডল অংশ। তো টু এর আগের যে পার্টটা সেটা হচ্ছে উই গো টু লাইব্রেরি, এটা একটা সেন্টেন্স হয়, কিন্তু পরের যে পার্টটা, এর পরের পার্ট কি শুধু রিড বুকস, এটা কোনো সেন্টেন্স হয় না। তাহলে আমরা যেটা করবো, প্রথম পার্ট তো সেন্টেন্স আছে, এটা চেঞ্জ করার দরকার নেই, আমরা দ্বিতীয় পার্টটাকে একটা সেন্টেন্স বানাতে হবে, কারণ কি আমরা কম্পাউন্ডে বলছি কি কম্পাউন্ডে দুইটাই পরিপূর্ণ সেন্টেন্স। তাহলে প্রথম পার্টটা যেভাবে আছে সেভাবে লিখি আমরা উই গো টু লাইব্রেরি। এখন আমরা এই টু এর জায়গায় সিম্পলের কম্পাউন্ডে কি লিখবো, অ্যান্ড সো লিখলাম। অ্যান্ড সো লেখার পরে আমরা দ্বিতীয় পার্ট সেন্টেন্স বানাইতে হলে এখানে একটা সাবজেক্ট লাগবে, সাবজেক্টকে লাইব্রেরিতে বই পড়তে আমরা যাই, তাহলে সাবজেক্ট উই বসবে। তাহলে সেন্টেন্সটা হয় হচ্ছে উই গো টু লাইব্রেরি অ্যান্ড সো উই রিড বুকস। আর এই জিনিসটাই যখন কমপ্লেক্স করবো আমরা, তখন উই গো টু লাইব্রেরি ফিক্সড, এটা চেঞ্জ করার কিছু নাই। এখন এই টু এর জায়গায় কম্পাউন্ডে বসলে অ্যান্ড সো, কমপ্লেক্স বলতে হচ্ছে সো দ্যাট। সো দ্যাট দেওয়ার পরে আমরা কম্পাউন্ডে দিয়েছিলাম কি উই রিড বুকস, কিন্তু কমপ্লেক্সে কি ক্যান অথবা কুড ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা ক্যান নাকি কুড কোনটা ইউজ করব? অবশ্যই আমরা ক্যান ইউজ করব, কারণ হচ্ছে লাইনটি প্রেজেন্ট টেন্স আছে। তাহলে লাইনটি দ্বারা হচ্ছে সো দ্যাট উই ক্যান রিড বুকস। তাহলে পুরো লাইনটি হচ্ছে উই গো টু লাইব্রেরি সো দ্যাট উই ক্যান রিড বুকস। এই ছিল হচ্ছে আমাদের ষষ্ঠ নিয়ম। এখন আমরা 7 নম্বর নিয়মটি দেখতে পাচ্ছি, যেখানে সিম্পল সেন্টেন্সের কিওয়ার্ড হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি, তার মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি। এর মানে হচ্ছে সিম্পল সেন্টেন্সটি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি দ্বারা এখানে শুরু হবে, এখানে প্রথমেই মূল ভার্বের আইএনজি দ্বারা সেন্টেন্সটি শুরু হবে। আর কম্পাউন্ডে গেলে এখানে কিওয়ার্ড ইউজ হবে হচ্ছে অ্যান্ড, আর কমপ্লেক্স ইউজ হবে হচ্ছে হোয়েন। তো এখানে সিম্পলে যে এক্সাম্পল আছে সেটি হচ্ছে গোয়িং টু মার্কেট হি বট এ বুক। এখানে খেয়াল করে দেখা যায় কমার পরের যে অংশটা, দ্বিতীয় অংশটি, সেটি হচ্ছে হি বট এ বুক, এটা একটা সেন্টেন্স হয়। কিন্তু প্রথম যে অংশটি গোয়িং টু মার্কেট, এটা কোনো সেন্টেন্স হয় না, পরিপূর্ণ সেন্টেন্স হয় না। আমাদের কম্পাউন্ড করার ক্ষেত্রে কী লাগবে, দুইটি পরিপূর্ণ সেন্টেন্স। তাহলে আমাদের প্রথম অংশটিকে সেন্টেন্স বানাতে হবে, এবং আমরা বলেছিলাম যে কম্পাউন্ডে যদি আমরা অ্যান্ড, বাট, অর এই তিনটা কানেক্টরের যে কোনো একটা ইউজ করি, সেক্ষেত্রে সাবজেক্ট, একই সাবজেক্ট দুইবার ইউজ করার দরকার নেই, একবার ইউজ করলে হবে। এখানে তো আমাদের কম্পাউন্ডের কানেক্টর হিসেবে অ্যান্ড ইউজ করবো, তাই আমাদের সাবজেক্ট একবার ইউজ করলেই হবে, দ্বিতীয়বার আর সাবজেক্ট হি লেখার দরকার নেই। তাহলে তো প্রথম যে পার্টটা, এখানে মূল কথা হচ্ছে সে মার্কেটে গেল এবং একটি বই কিনল। তাহলে কথা হচ্ছে সে মার্কেটে গেল, এই কথাটিকে আমরা একটা সেন্টেন্স তৈরি করি। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, সেন্টেন্সটা করতে হবে পাস্ট টেন্সে, কারণ পরের অংশ আছে হি বট এ বুক, বাই হচ্ছে প্রেজেন্ট টেন্স, বট হচ্ছে পাস্ট টেন্স, সে বইটি কিনেছিল। তাহলে মার্কেটে যাওয়াটাও পাস্ট টেন্সে হবে। তাহলে হি গোজ টু মার্কেট না দিয়ে দিতে হবে হি ওয়েন্ট টু মার্কেট। তারপরে কানেক্টরস হিসাবে অ্যান্ড আসবে, হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড, আবার হয় হি বট এ বুক, কিন্তু আমরা এখানে অ্যান্ড দিছি, এই জন্য হি আর দিব না, সাবজেক্ট দুইবার দিব না। তাহলে লাইনটি দাঁড়ায় হচ্ছে হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট এ বুক। কম্পাউন্ড হলো। এখন আমরা কমপ্লেক্স করব। কমপ্লেক্স আমরা প্রথমেই হোয়েন দ্বারা শুরু করব। হোয়েন দিয়ে এখানেও আমরা যেহেতু ঘটনাটা পাস্ট টেন্সে, তাহলে হি গোজ টু মার্কেট না দিয়ে দিব হি ওয়েন্ট টু মার্কেট। তাহলে হোয়েন হি ওয়েন্ট টু মার্কেট, কমা হি বট এ বুক। এই ছিল আমাদের 7 নম্বর রুল। এখন আমাদের সর্বশেষ নিয়ম 8 নম্বর নিয়মটি দেখব, যেখানে সিম্পলের ক্ষেত্রে কিওয়ার্ডগুলি দেওয়া আছে, সেগুলো হচ্ছে অ্যাট, ইন, অন, ডিউরিং। তার মানে হচ্ছে এখানে সময় যেহেতু কিছু একটা বোঝাবে, সময়টা কি, কোন সময় ঘটনাটা ঘটছে সেই জিনিসটা বোঝাবে। আর এই জিনিসটা যখন কম্পাউন্ড, তখন এখানে অ্যান্ড ইউজ করতে হবে, আর কমপ্লেক্সের ক্ষেত্রে হোয়েন ইউজ করতে হবে, কমপ্লেক্সে হোয়েন। তো এখানে প্রথম যে এক্সাম্পল সেটি হচ্ছে ইন স্প্রিং দ্য কাকু সিংস। তার মানে হচ্ছে ইন স্প্রিং, তার মানে কি বসন্তকালে, দ্য কাকু সিংস তার মানে হচ্ছে কোকিল পাখি গান গায়। এখন এই জিনিসটা যখন আমরা কম্পাউন্ডও করবো, আমরা বারবার বলছি যে কম্পাউন্ড এবং কমপ্লেক্সে দুইটাই পরিপূর্ণ সেন্টেন্স, কিন্তু সিম্পলে কি হয়, একটা পরিপূর্ণ সেন্টেন্স আর একটা ফ্রেসের মতন হয়। যেমন এখানেও দেখা যাচ্ছে যে দ্য কাকু সিংস, সিম্পলে এই কমার পরের যে অংশটা সেটি হচ্ছে এটি পরিপূর্ণ সেন্টেন্স, কিন্তু প্রথম অংশটা একটা সেন্টেন্স হয় না। তাহলে আমাদের কাজ হচ্ছে এই প্রথম অংশ থেকে সেন্টেন্স তৈরি করতে হবে।
আর মাঝখানে কম্পাউন্ড আমরা অ্যান্ড ইউজ করব। তো আমরা ছোটোবেলা থেকে জানি আমরা যখন কোনো সময় বলি তখন আমরা সাবজেক্ট হিসেবে ইট ইউজ করি। যেমন বলি যে ইট ইজ 9 AM ইন দ্য ক্লক, আর এখন ঘড়িতে 9টা বাজে। এরকম বলার ক্ষেত্রে তাহলে স্প্রিং মানে কি বসন্তকাল, এই জিনিসটা আমরা বলতে পারি যে ইট ইজ স্প্রিং বলা যায়। ইজ দেওয়ার কারণ হচ্ছে পরের যে পার্টটা দ্য কাকু সিংস এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তাহলে প্রথম পার্টটাও প্রেজেন্ট টেন্সে করতে হবে। তাহলে লাইনটা হয় হচ্ছে ইট ইজ স্প্রিং, তারপরে কম্পাউন্ডের কানেক্টর হিসাবে অ্যান্ড আসবে, ইট ইজ স্প্রিং অ্যান্ড দ্য কাকু সিংস, কম্পাউন্ড হয়ে গেল। এখন আমরা কমপ্লেক্সে যাই। কমপ্লেক্সে আমরা হোয়েন দিয়ে শুরু করবো। হোয়েন অর্থ এখানে কিন্তু কখন না, হোয়েন অর্থ হচ্ছে যখন। তাহলে হোয়েন আমরা দেবো সবার প্রথমে। তাহলে ইট ইজ স্প্রিং আমরা সেন্টেন্স তো বানালামই, তাহলে লাইনটা হয়ে হচ্ছে হোয়েন ইট ইজ স্প্রিং, কমা দ্য কাকু সিংস। এই ছিল আমাদের 8 নম্বর নিয়ম। আমরা এখন পর্যন্ত 8টি নিয়ম দেখেছি চেঞ্জিং সেন্টেন্সে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের জন্য। এখন সর্বশেষ নিয়ম 9 নম্বর নিয়মটি, এবং এটি হচ্ছে সবচেয়ে মজার নিয়ম। আমরা এখন পর্যন্ত ছকের মাধ্যমে যে 8টি নিয়ম দেখেছি, এমন অনেক সময় এমন কিছু সেন্টেন্স আছে যেগুলি এই নিয়মের মধ্যে পড়বে না, তখন এই 9 নম্বর সেন্টেন্সটি কাজে লাগবে। যেমন এখানে মেন বিষয় হচ্ছে আমরা প্রথম যে 8টি নিয়ম দেখলাম, এখানে কিছু কি ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলি দেখে আমরা বুঝতে পারবো যে এটা কোন নিয়মের মধ্যে পড়ে। যেমন বিকজ অফ থাকলে এটা কমপ্লেক্স করার সময় ইউজ করতে হবে কি সিন্স অথবা অ্যাস, এভাবে দেখে দেখে বুঝতে হবে। কিন্তু কিছু সেন্টেন্স থাকবে যেগুলিতে কোনো ইন্ডিকেটর নাই, যেটা দেখে আমি বুঝবো এটা কোন রুলসের মধ্যে পড়ে, তখন আমাদের এই 9 নম্বর নিয়মটি কাজে লাগবে। সেটি হচ্ছে আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করব। আর এই নিয়মটার ক্ষেত্রে সাধারণত সিম্পল টু কমপ্লেক্স অথবা কমপ্লেক্স টু সিম্পল করতে দেয়। কম্পাউন্ড সাধারণত এখান থেকে আসে না, আসলেও সেটা খুব রেয়ার কেস। এখন আমরা এই রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে সিম্পল টু কমপ্লেক্স কীভাবে করা যায় সেটা দেখব। আগে আমরা নিয়মটা দেখি। নিয়মে প্রথমে আসে হচ্ছে ইট ইজ অবলিক ওয়াজ, তার মানে হচ্ছে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ইজ, পাস্ট টেন্স হলে ওয়াজ, ডট ডট হু, আবার ডট ডট। এখন এখানে হু দিব কখন, পাশে লেখা আছে যদি কোনো ব্যক্তিকে বোঝায় তখন আমরা হু দিব। এরপরে দেওয়া আছে ইট ইজ অবলিক ওয়াজ ডট ডট হুইচ বা দ্যাট। এই হুইচ বা দ্যাট দিব হচ্ছে যখন কোনো বস্তুকে বোঝাবে। একইভাবে তৃতীয়টি আছে হচ্ছে খালি হুইচ বা দ্যাটের জায়গায় হোয়েন আছে, হোয়েন দিব হচ্ছে যখন কোনো সময় বোঝাবে। আর সবার শেষে আছে হচ্ছে ইট ইজ অবলিক ওয়াজ ডট ডট হয়ার। এখানে হয়ার মানে হচ্ছে আগের মতনই সব, খালি এখানে যদি কোনো স্থান বোঝায় তখন হয়ার ইউজ করতে হবে। এই নিয়মটা সবচেয়ে সোজা একটা নিয়ম, এটা আমরা এক্সাম্পলটা দেখলেই বুঝবো। আমাদের প্রথম যে এক্সাম্পল সেটি হচ্ছে মাই ফাদার ইজ এ টিচার। এই লাইনটা সিম্পল আছে, এখন এটা আমরা কমপ্লেক্স করব। তো কমপ্লেক্স করার জন্য আমরা যেহেতু বাবার কথা বলা হচ্ছে, তার মানে একজন ব্যক্তি, তো এখানে যেটা করবো আমরা এখানে ব্যক্তির যে রুলসটা সেই রুলস ফলো করবো। এখানে হু ইউজ করতে হবে। তো আমাদের এখানে মেন কাজ হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টটাকে নিয়ে। তো সাবজেক্ট এখানে কি, সাবজেক্ট হচ্ছে মাই ফাদার। তাহলে আমরা কি করব, মাই ফাদারের আগে এখানে কি ইট ইজ লিখবো নাকি ওয়াজ লিখবো? অবশ্যই যেহেতু লাইনটা কি মাই ফাদার ইজ এ টিচার, অবশ্যই প্রেজেন্ট টেন্স, তাহলে ইট ইজ। ইট ইজ লেখার পরে এই ডট ডট মানে হচ্ছে এই সাবজেক্টটা লিখতে হবে, তার মানে হচ্ছে মাই ফাদার কথাটা লিখতে হবে। তাহলে ইট ইজ মাই ফাদার, তারপরে হু লিখবো, তারপর আবার ডট ডট, তার মানে আমরা মেন যে সেন্টেন্স সেখানকার খালি মাই ফাদার কথাটা লিখছিলাম, বাকিটা তো লিখি নেই। বাকিটা হচ্ছে ইজ এ টিচার। তার মানে লাইনটা দাঁড়ায় হচ্ছে ইট ইজ রুল থেকে আসলো, তারপরে এই প্রশ্নের লাইনে মাই ফাদার ওয়ার্ডটা যুক্ত হলো, তারপর আবার রুলসের থেকে হু আসলো, তারপর আবার প্রশ্নের লাইনে বাকি পার্টটুক ইজ এ টিচার। তাহলে উত্তরটা হয় ইট ইজ মাই ফাদার হু ইজ এ টিচার। প্রথম এক্সাম্পল শেষ। দ্বিতীয় এক্সাম্পলে আসলে হচ্ছে হেলথ ইজ ওয়েলথ। এখানে হেলথ মানে অর্থ হচ্ছে কি স্বাস্থ্যই সম্পদ। তাহলে হেলথকেও এখানে কোনো ব্যক্তি হিসাবে ধরা যাবে না, ধরতে হবে কি এটা বস্তু হিসাবে। তো বস্তুর ক্ষেত্রে আমরা কী করবো, হুইচ অথবা দ্যাট ইউজ করতে পারি। একইভাবে আমাদের মেন কাজ কি, সাবজেক্টকে নিয়ে মেন কাজ। তাহলে সাবজেক্ট আগে কী বসবে, ইট ইজ, যেহেতু প্রেজেন্ট টেন্সে ইট ইজ হেলথ। হেলথের পরে আবার কী লিখবো, হুইচ অথবা দ্যাট। আমরা এখানে হুইচ লিখছি, তাহলে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। শেষ। আর 3 নাম্বার লাস্ট যে এক্সাম্পলটি আছে সেটি হচ্ছে দ্য লিবারেশন ওয়ার টুক প্লেস ইন 1971। তার মানে হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ 1971 সালে সংগঠিত হয়েছিল। এখানে আমরা সাবজেক্টকে দিয়ে করবো না, সাবজেক্টকে দিয়ে করা যায়, সমস্যা নেই, কিন্তু আমরা এখানে সময় দিয়ে করি, একটা নতুন কিছু করে দেখি। তো সময়ের ক্ষেত্রে আমরা বলছিলাম রুলসটা হচ্ছে ইট ইজ অবলিক ওয়াজ ডট ডট হোয়েন দিতে হবে, তারপর ডট ডট বাকিটা। তো আমরা এখানে মনে করি যে ইন 1971 এই পার্টটা প্রশ্নের সেটা সামনে আছে, আমরা মনে করি মানে সময়টা। তাহলে আমরা কী করবো, কারণ কি ইট ইজ লিখবো নাকি ইট ওয়াজ লিখবো? অবশ্যই ইট ওয়াজ লিখবো, কারণ জিনিসটা পাস্ট টেন্স, অতীতের ঘটনা, আর 1971 সাল তো বর্তমান না। তাহলে ইট ওয়াজ
1971 হোয়েন, এই পর্যন্ত লেখা মানে কি ইন 1971 এর কাজ শেষ, তাহলে ইট ওয়াজ 1971 হোয়েন দ্য লিবারেশন ওয়ার টুক প্লেস, ফুল স্টপ। এই ছিল আমাদের নবম নিয়ম। আর এর মাধ্যমে হচ্ছে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 9টি নিয়ম শেষ হয়ে গেল। এবং আমি আশা করি যে তোমরা সবাই যদি এই 9টি নিয়ম ভালো মতন মনে রাখতে পারো বা প্র্যাকটিস করো বাসায়, এই নিয়মগুলি পড়ার পরে তোমরা বাসায় তোমার যে মডেল কোশ্চেন গ্রামার বই আছে সেই বই থেকে মডেল কোশ্চেন প্র্যাকটিস করলে আশা করি তোমরা সবাই পারবে।